আসসালামু আলাইকুম। হ্যাঁ, কী অবস্থা? আজকে আমরা পড়ব হচ্ছে চসার, এজ অফ চসার বা চসার। আমি সাধারণত আমি বলতে গেলে এটাকে চসার বলি। আগে উচ্চারণে একটু কথা বলি। CHAUCER, এটাকে আমাদের যদি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে বলি তাহলে এটা হবে চৌসা। হ্যাঁ, এরকমই চৌসা। আমেরিকান প্রোনাউন্সিয়েশনে বললে সসার, সসার। আর আমাদের টিচার এটা আমাদের পড়ানোর সময় এটাকে চসার বলছে। হাজার হাজার বার বলার কারণে এটা আমার মাথায় সেভ হয়ে গেছে। আমি জানি সঠিক উচ্চারণটা, কিন্তু বলার সময়, পড়ানোর সময় আমি এটাকে কখন যে চসার বলে ফেলি। সরি ফর দিস। যাই হোক, উচ্চারণ মূল কথা না। আমরা আজকে এইজ অফ চসার নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো। এখানকার মোটামুটি সব কিছু, উনি কেন ফাদার অফ ইংলিশ পোয়েট্রি হলো, তারপর ওনাকে কেন এত গুরুত্ব দেওয়া হলো, ওনার নামে একটা এজ চলে আসছে। দেখো, শেক্সপিয়ারের মতো বসের নামে একটা এজ চলে আসছে, ওকে, ওনার নামে একটা এজ চলে আসছে কেন? তো আজকে এটার বিস্তারিত জানবো এবং ওনার টেক্সটগুলো কেমন ছিল, কী ধরনের বই লিখছে, সব কিছু আজকে ভিডিওতে জানবো। তো এই ভিডিও দেখার পরে এই ভিডিও থেকে তোমাদের জন্য যে ব্রড কোয়েশ্চেনটি আছে সেটা কিন্তু অবশ্যই দেখে নিবো। আর আশা করি এই ভিডিও থেকে এই ভিডিওটা পড়ার পরে দেখার পরে তোমাদের শর্ট কোয়েশ্চেন, শর্ট নোটস, মোটামুটি একটা বড় ধরনের আইডিয়া পেয়ে যাবে, নিজের মতো করেও লিখতে পারবে। কিন্তু শুধু এই ভিডিও দেখেই কিন্তু প্রিপারেশন নিবে না। অফকোর্স তোমাদের প্রশ্নর যে আমি লাইন বাই লাইন পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি অর্থ করে, সেটা অফকোর্স দেখতে হবে। তো আমরা চলে আসি হচ্ছে আমাদের এইজ অফ চসার নিয়ে। এইজ অফ চসার বলতে বোঝানো হয়েছে চসারের সময়টা, যেহেতু ওনার নামই চসার, সরি ফর দিস। তো ওনার সময়ে ওনার লেখালেখিগুলো কেমন ছিল, ওনার লেখালেখির ক্যারেক্টার্সগুলো কেমন ছিল, মানুষগুলো কেমন ছিল। তো ওনার যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে টেক্সটগুলো, তার মধ্যে একটি হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস। আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। দ্য নানস প্রিস্টেলস, এটা নিয়েও মোটামুটি বিস্তারিত কথা বলবো। ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা তোমাদের দরকার নেই, এটা বাদ, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তো দেখো, একেবারে প্রাথমিক একটা ধারণা দিই। একটা লেখক, ওনাকে যখন ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়, তার মানে কি, পোয়েট্রিটাকে উনি কী করছে, ফাদারের মতো করে, বাবার মতো করে জন্ম দিছে বা লালন পালন করছে। জন্ম দিছে, মাদার কিন্তু বলা হয়নি, জন্ম দেয়নি, উনি এটাকে লালন পালন করছে। ইনফ্যাক্ট আসলেই তাই। হ্যাঁ, ইনফ্যাক্ট সেটাই ঘটছে। উনি কবিতার মধ্যে বেশ কিছু টার্ম নিয়ে এসেছে, যেমন তোমার হিরোইক কাপলেট, কই যেন একটা লেখা থাকার কথা, হ্যাঁ, হিরোইক কাপলেট বা কাপলেট টার্ম। এটা মূলত হচ্ছে এক ধরনের স্টানজা প্যাটার্ন। সেই স্টানজা প্যাটার্নটা উনি ইউজ করছে। কাপলেট টার্মসটা কেমন, দুইটা করে লাইন থাকবে, সেই লাইনের দুটোরই ছন্দ মিল থাকবে, লাইনগুলোর দৈর্ঘ্য সমান থাকবে মোটামুটি। তারপর ধরো এক একটা লাইনে 8টি করে সিলেবল থাকবে, এরকম বেশ কিছু সুন্দর সুন্দর উনি আইডিয়া করছে। এবং ওনার যে নান প্রিস্টেলের শত শত লাইনে একটা কবিতা, পুরো কবিতাতে ওনার কিন্তু এই স্টাইলটা ফলো করেছে। এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। যদিও এই স্টাইলটা, এই যে কাপলেট স্টাইল, এটাকে পরবর্তীতে অন্যান্য লেখকরা এটাকে খুব ব্যবহার করে আর কি, কিন্তু শুরুটা কিন্তু উনি করে। উনি ইংলিশ লিটারেচার, ইভেন ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কী করে, নতুন একটা শেপ দেয়। তখনকার সময়ে আমরা যদিও এখন কিন্তু ইংলিশকে খুবই খুবই গুরুত্ব দিই, একটা সময়ে ইংলিশ ভাষাটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না বা অতটা ভাত পাইতো না আর কি, যেটা আমরা বাংলায় বলতে পারি। তো তখন তাহলে ভাত পাইতো কোন ভাষাগুলো, ল্যাটিন এবং গ্রিক ল্যাঙ্গুয়েজগুলো তখন খুবই ফেমাস ছিল তাদের জন্য, এলিট ক্লাস পিপলদের জন্য ভাষা। এখন যেমন ইংলিশে কেউ কথা বললে বা ইংলিশ ভাষা আমরা মনে করি যে ওয়েস্টার্নদের, উন্নতদের ভাষা, তখন উন্নতদের ভাষা বলতে ছিল কোন ভাষাগুলো, তখন উন্নতদের ভাষা ছিল ল্যাটিন এবং গ্রিক। চসারই যখন প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইউজ করে তার কবিতার মধ্যে নিয়ে আসে, খুব ফেমাস হয়ে যায়, তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মান পেতে থাকে আস্তে আস্তে, ঠিক আছে। এই কারণে মূলত হচ্ছে ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ওকে। এবার ওনাকে আরও একটা জিনিস বলা হয়, ওনাকে কি জন্য একটা অফ ক্যারেক্টারাইজেশন, বাংলাটা আমার মনে আছে, হচ্ছে ক্যারেক্টারাইজেশন বলতে বোঝায় হচ্ছে কিং অফ ক্যারেক্টারাইজেশন, এই টাইপ। ক্যারেক্টারাইজেশন বলতে হচ্ছে তুমি যদি একটা গল্প লেখো, সেই গল্পের মধ্যে কিন্তু ক্যারেক্টার্স থাকবে, স্টোরি থাকবে। তো সেই ক্যারেক্টার্সগুলোকে উনি এমন সুন্দর করে প্রেজেন্ট করছে যে ক্যারেক্টার্সগুলোকে বাস্তব মনে হয়, অরিজিনাল, সত্য মনে হয়, ঠিক আছে। তো এই ক্যারেক্টারাইজেশনটাই হচ্ছে উনি প্রথম শুরু করে। আরও বেশ কিছু জিনিস উনি প্রথম শুরু করে, যে কারণে ওনাকে ফাদার বলা হয়। যেমন তৎকালীন কবিতা হচ্ছে অ্যালিগরিক্যাল একটা স্টাইল ছিল, যেমন দ্য ফেইরি কুইন, তোমরা যারা পড়েছো অ্যালিগরি, ওর বলে যাচ্ছে একরকম ঘটনা, ভেতরে ভেতরে অন্য কিছু, ঠিক আছে। যেমন এই যে দুই ধারে দুই রুই কাতলা কি বলে, ভেসে উঠেছে, কে দেখেছে, দাদু দেখেছে, এটা কিন্তু নর্মালি একটা ছড়া, কিন্তু এর আবার অ্যালিগরিক্যাল মিনিং কিন্তু মারাত্মক,
ঠিক আছে? তো এইরকম অ্যালিগোরিক্যাল টাইপ লেখালেখি করা হইতো, দেখা যেত খুবই ফালতু একটা জিনিস লিখছে কিন্তু ভিতরে তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো তখন চসার নিজে কি করে, ওই অ্যালিগোরিক্যাল স্টাইলে আর লেখে না, উনি হচ্ছে একটা রিয়েলিজম তৈরি করে, কবিতার মধ্যে এমনভাবে প্রেজেন্ট করে যেটা রিয়েলিটি মনে হয়। ঠিক আছে? এমন এই রিয়েলিটিগুলো কি আমরা এবার একটু দেখবো। দ্য ক্যান্টারবেরি টেলস, আমি একটু সংক্ষেপে লিখছি, আমার বোর্ডের সাইজ ছোট, বড় একটা বোর্ড কিনতে হবে। দ্য ক্যান্টারবেরি টেলস, ক্যান্টারবেরি হচ্ছে একটা জায়গা। কোন জায়গা এটা? আমরা মুসলিমরা যেমন হজ করতে যাই মক্কা মদিনায়, তো ওরা হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস বা তীর্থযাত্রায় যায়, তীর্থ করতে খ্রিস্টানরা যায় একটা জায়গাতে, সেই জায়গাটার নাম ছিল হচ্ছে ক্যান্টারবেরি। টেল মানে হচ্ছে গল্প, অর্থাৎ ক্যান্টারবেরির গল্প। ক্যান্টারবেরি একটা জায়গা, ওই জায়গাটার গল্পের নাম হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস। এটা একটা এটা একটা কবিতার নাম, বড় কবিতা, বিশাল। তো এই কবিতার মধ্যে উনি সামহাউ 30+ মানুষের বর্ণনা দিয়েছেন, 30 জনেরও বেশি হবে, 32 হতে পারে। তো এই মানুষগুলো হচ্ছে ওনার এই ক্যারেক্টারের কী বলে, এই গল্পের স্টোরি, মানে এই গল্পের ক্যারেক্টার্সগুলো। এই যে একটু বিরাট কবিতা, এই কবিতা আসলে একটা কবিতা না, তোমাকে আমি বিষয়টা ভালো করে বুঝিয়ে বলি। ক্যান্টারবেরি টেলস হচ্ছে ক্যান্টারবেরির গল্প, সেখানে ওনার যে 30-32 জন ক্যারেক্টার্স আছে, উনি রুলস করছিল যে প্রত্যেকেই, আমরা যখন ক্যান্টারবেরিতে যাবো আমরা তো বিরক্ত হয়ে যাব, ঠিক আছে, অনেক দিন ধরে হাঁটতে হয়, হাঁটতে হাঁটতে যেতে হবে। তো উনি রুলস করছে, উনারা না আর কি, এই যে বাকি যে 30 জন যারা যাচ্ছে ওদের রুলস, গল্পের ভেতরকার গল্প আর কি, যে প্রত্যেকে যাওয়ার সময় 2টো করে, আসার সময় 2টো করে গল্প বলবে, সব মিলে 120টার মতো গল্প হবে। তোমরা প্রশ্ন পড়ার সময় এগুলো সংখ্যাগুলো একটু মুখস্থ করে নিবে। তো 120টার মতো গল্প হওয়ার কথা। তো বলছে যে এই প্রত্যেকেই, এখানে যে 30 জন মানুষ আছে, সেই 30 জন মানুষগুলো আবার কেমন, একজন হচ্ছে, এখানে 5-6 জন আছে হচ্ছে ধর্মযাজক পেশায় নিয়োজিত। একজনের নাম মনে রাখতে হবে তোমাকে, দ্য মঙ্ক, দ্য পার্ডনার, পার্ডনার মানে ক্ষমা করে দেয় যে, তারপর এগুলো বইয়ে তোমরা লিস্ট পাবে, দ্য প্রায়োরেস, এগুলো আমি একটু বিস্তারিত পরেই বলছি। তারপর হচ্ছে দ্য সামোনার, সামোনার হচ্ছে সবাইকে ডেকে নিয়ে আসে তোমার চার্চে যে সমস্ত মানুষজন আর কি, সামন মানেই ডাকা। এই হচ্ছে কিছু এক্লেজিয়াস ক্যারেক্টার্স। তারপর লয়ার আছে ওখানে, ফার্মার আছে, ডক্টর আছে, ডক্টর অফ ফিজিক বলে আর কি, ডক্টর আছে। অর্থাৎ এই 30 জন ক্যারেক্টারের মধ্যে মোটামুটি সমাজের সমস্ত স্তরের মানুষ আছে। এখন প্রত্যেকটা স্তরের মানুষের কাছ থেকে যদি আমরা 4টে করে গল্প নিয়ে একটা বই লিখি, ওনাদের থেকে গল্প নিয়ে, তাহলে ওই বইয়ের মধ্যে কিন্তু দেখো 30টা না, 30 জন মানুষ, কিন্তু স্তর হচ্ছে ধরো 10-15টা স্তর, সমাজের মোটামুটি সব স্তর, প্রত্যেক মানুষের কিন্তু জীবন বিধানটা আমরা এখানে চলে আসতেছি আমাদের এখানে। অর্থাৎ এই বইটা কি হচ্ছে, এটা অফকোর্স একটা মাস্টারপিস হবে, এবং চসারেরটাও মাস্টারপিস। অর্থাৎ ওনার বইয়ের মধ্যে মোটামুটি সব কিছু আছে, সমস্ত ধরনের জীবনের সব কিছু চলে এসেছে, সোশ্যাল লাইফের আর কি। হ্যাঁ, তো সোশ্যাল লাইফের উনি সব কিছু নিয়ে এসেছে। এবার আমরা গল্পে চলে আসি। তো ক্যান্টারবেরি টেলস ছিল এরকম যে ওনারা হচ্ছে রওনা করবে যার যার মতো, সবাই প্রথমে টাবার্ড ইনে যাবে। টাবার্ড ইন বলতে একটা সরাইখানা বা মদের দোকান বোঝায় আর কি, ওখানে যাবে, তারা সবাই মিট করবে, খাওয়া দাওয়া করবে, এবং যাওয়ার সময় প্রত্যেকে 2টো করে গল্প বলবে, আসার সময় 2টো করে গল্প বলবে। যাওয়ার পথে 2টো করে গল্প বলার পর ওরা যখন একটা ইনে খেতে বসবে, দেখো হাজার হাজার বছর আগে, হাজার হাজার না, যাই হোক প্রায় হাজারখানেকই, এত বছর আগে ওদের ইন ছিল, রেস্টুরেন্ট ছিল, হোটেল ছিল। আমাদের দেশে কিন্তু অত আগে ছিল না এগুলা। আমাদের দেশে হচ্ছে ঘোলা কি বলে, গুড়, ঝোলা গুড় আর মুড়ি নিয়ে এভাবে পুটলি করে নিয়ে যেতে হইতো। ওনারা রুলস করছে হচ্ছে 2টো করে সবাই গল্প বলতে বলতে যাবে, যাওয়ার পর যে সরাইখানাটাতে বসবে, যে সেরা গল্প বলছে ওকে কোনো বিল দিতে হবে না, বাকি সবাই মিলে ওদের বিল দিবে। তো এটা একটা রিয়েলিস্টিক টাইপ একটা স্টোরি তৈরি করে। এখন রিয়েলিস্টিক বলার কারণ কি, উনি যে এই যে এখানে প্রায় 30 জন ক্যারেক্টার্সের একটা মজার ঘটনা বলে রাখি তোমাদের, এই যে একটা কাব্য টাইপ যে উনি লিখছে, এখানে হচ্ছে 30 জন মানুষের 120টার মতো গল্প থাকবে। মানুষগুলো কারা কারা জাস্ট এটার বর্ণনাই উনি দিতে পারছে। ওই মানুষগুলো কি করছে না, সরি, ওই মানুষগুলোর গল্পগুলো কিন্তু উনি আর ভালো করে দিতে পারে নাই। এটা একটা ইনকমপ্লিট ওয়ার্ক আর কি, মানে পুরো গল্পটা উনি কমপ্লিট করতে পারে না। আমরা ওই 130টা গল্প, 120টা গল্প আর পাই না, মাত্র কয়েকটা পাই। যাই হোক, তো ক্যান্টারবেরি টেলসের এবার আমরা কিছু ক্যারেক্টার্স নিয়ে কথা বলবো। ক্যারেক্টার্স নিয়ে আমি মজার কিছু ক্যারেক্টার্স নিয়ে কথা বলবো। যেমন টি ফর দা ধরে নিবা, দা প্রায়োরেস, PRIORESS, দা প্রায়োরেস। এখন প্রায়োরেস জিনিসটা কি? প্রায়োরেস হচ্ছে তোমার খ্রিস্টান চার্চে যে মহিলা নানরা থাকে, ওই এলাকাকে বলা হয় নানারি বলে, বা আরও কি যেন বলে, মহিলা নানরা থাকে, তাদের হেডকে বলা হয় প্রায়োরেস। তো ওনাদের যাত্রার পথে একজন প্রায়োরেসও ছিল। সেই প্রায়োরেসের ড্রেসের বর্ণনা দিচ্ছে, ধবধবে সাদা ড্রেস পরতো তোমার। ওনার এখানে একটা ব্রুজ ছিল, গোল্ডেন ব্রুজ।
তারপর ওনার হাতে একটা খুবই শৌখিন তসবি ছিল, সরি। তারপর প্রায়োরিজদের বা ধর্মের সাথে যুক্ত প্রত্যেকটা মানুষেরই, চার্চের সাথে যুক্ত যারা, তাদের কুকুর পালন করা নিষেধ ছিল। উনি কুকুর পালতো 2টা। খাবার টেবিলে বসে উনি এত সুন্দর করে খাবার খেত, ওনার ড্রেসে একটা ফোঁটা টাচ করতো না, ঠিক আছে। তো এরকম ওনার যে ক্যারেক্টারাইজেশনটা আর কি, এটা দেখে বোঝা যাইতো যে উনি যদিও একজন এক্লেজিয়াস্টিক্যাল ক্যারেক্টার, খুব কঠিন একটা ওয়ার্ড, বইয়ের মধ্যে যদি পাও তাহলে পড়বা, না পেলে দরকার নেই, মানে তোমার রিলিজিয়াস ফিগার আর কি। তো উনি বাস্তবে রিলিজিয়াস ফিগার, কিন্তু উনার এই চাল চলন বেশভূষা দেখে মনে হয় যেন উনি একজন একটা আর্থলি ম্যান, অর্থাৎ পৃথিবীগত জিনিসপত্র নিয়ে উনি খুব বেশি মনোযোগী। উনার এই স্বর্গীয় বা কি বলে চার্চের বা ঈশ্বর সম্পর্কিত বিষয় নিয়ে অত গুরুত্ব নেই। তো এই হচ্ছে প্রায়োরিস। ইনাকে আমরা পাবো হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলসের একজন ক্যারেক্টার হিসেবে। এনাকে পোট্রে করার মাধ্যমে কি দেখানো হয়েছে, তৎকালীন সময়কার নানারিতে যারা লিডার থাকতো, মহিলা লিডার, তাদের কেমন আচার আচরণ ছিল আর কি। তো ওনার আরও বেশ কিছু দেখানো হয়েছে। তারপর একজন ছিল দ্য মঙ্ক, আমি বর্ণনা দিব হচ্ছে দ্য পার্ডনার। আরেকজন হচ্ছে দ্য সামোনার, দ্য মঙ্ক। এখন মঙ্ক মানেও হচ্ছে সন্ন্যাসী। দেখো, একজন সন্ন্যাসী ছিল। সামোনার হচ্ছে তোমার যারা চার্চে সবাইকে ডেকে নিয়ে আসে এরকম আর কি। পার্ডনার হচ্ছে কেউ যদি অপরাধ করে, সে চার্চে গিয়ে একজন ফাদারকে বলতে হয় যে আমি অমুক অমুক অপরাধ করেছি, আমি স্বীকারোক্তি করলাম, আমাকে ক্ষমা করে দেন। তো দেখো, অপরাধ করে ক্ষমা চাইতে যেতে হয় যে লোকের কাছে, উনি কি করে, উনি আবার যীশু খ্রিস্টের উদ্দেশ্যে প্রার্থনা করে দেয়, মাফ করে দেয়। তো এই পার্ডনার কি করতো, উনি বলতো যে বাবা, তুমি যেহেতু অন্যায় অপরাধ করছো, তুমি আমাকে এতগুলো টাকা দাও বা এই জিনিসটা দাও, বেহেস্তে তোমার জন্য এমন দোয়া করে দিব, বেহেস্তে তোমার জন্য একটা সিট দিয়ে দিব। হি ফিক্সড এ সিট ইন দ্য হেভেন। হ্যাঁ, বেহেস্তে সরাসরি একটা সিট দিয়ে দেয়। এগুলো কিন্তু বইয়ের লাইন, আমি কোনোটাই ফাজলামি করে বলতেছি না, যদিও মজা করে বলি। আর আমার এই ক্যাজুয়াল পড়ানো স্টাইলের জন্য আমি সরি, তোমরা নিতে পারো কিনা জানি না। তো উনি কি করতো, টাকার বিনিময়ে বেহেস্তে সিট দিয়ে দিত, ঠিক আছে। দেখো কি পরিমাণের ফালতু, মানে বাজে একটা মানুষ হতে পারে। চসার দেখানোর চেষ্টা করেছে তার সময়ে চার্চের সাথে জড়িত যে মানুষগুলো, তারা কি পরিমাণ খারাপ ছিল। সামোনারও আরও আছে, সামোনার, পার্ডোনার, দ্য মঙ্ক। এদের হচ্ছে যেহেতু মানুষজন এসে এদের কাছে নিজেদের দোষ স্বীকার করতো। আরেকটা বিষয় কি ছিল দেখো, একটা মেয়ে, সে কোনো একটা অন্যায় কাজ করে ফেলছে, তার মধ্যে কিন্তু গিল্টি ফিল আসতেই পারে, দোষবোধ আসতেই পারে। তখন এসে এই এক্লেজিয়াস্টিক্যাল ক্যারেক্টার্সের কাছে যখন বলে যে বাবা, ফাদার, আমি এই ভুল করছি, তখন এই ফাজিল বেচারারা কী করতো জানো, ব্ল্যাকমেইল করতো তাদেরকে, তুমি এই করছো, তোমার অমুককে বলে দিতে পারি, তমুককে বলে দিতে পারি। উনি কি করতো, এদের সাথে আরও, মানে এই সমস্ত অপরাধী মেয়েদের সাথে আরও বাজে সম্পর্ক করতো। 2-1 বছর করার পরে আবার কি করছে, এই মেয়েগুলোকে নিজের টাকা দিয়ে খরচ করে বিয়ে দিয়ে দিছে কেন, যাতে নতুন করে আবার আরেকটা মেয়ের সাথে এরকম করা যায়। কি পরিমাণ তারা বাজে, তারা চিন্তা করো। তো আমি জাস্ট একটা সামারি দেওয়ার চেষ্টা করলাম এই মানুষগুলোর সম্পর্কে। একজন মানুষ ভালো ছিল, যেমন সে ছিল হচ্ছে পিজান্ট বা ফার্মার, ওনার নাম নেই। আরেকটা লোক ছিল, সে হচ্ছে ডক্টর অফ ফিজিক, দ্য ডক্টর অফ PHYSICQUE, সমত এটা বানান, অন্যরকমও হতে পারে। যাই হোক, মানে শৈল চিকিৎসক বোঝায়, চিকিৎসা বিজ্ঞানের। তো তৎকালীন সময়ে তোমার চিকিৎসার মধ্যে একটা জিনিস ব্যবহার করা হতো, সেটা হচ্ছে গোল্ড, গ্রেইন অফ গোল্ডস, স্বর্ণের গুঁড়ো। তো উনি এই জন্যে সোনা খুবই পছন্দ করতো, গোল্ড কয়েন টয়েন খুব পছন্দ করতো। উনি চিকিৎসা দিত। তো চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি অন্যান্য জিনিসও ওনার খুবই ইন্টারেস্ট ছিল, চিকিৎসা সম্পর্কে বেশ ভালো জানতো। এই লোকটাও খুব একটা ভালো ছিল না। উনি স্বর্ণকে পছন্দ করতো, কারণ স্বর্ণ ছেটালে কি হয়, আরও বেশি বেশি রোগী পাওয়া যায়, টাকা আরও পাওয়া যায়। মানে উনি ডক্টর থাকার পরে উনি শুধু টাকার ধান্দা, যেটা এখনও হয়, ঠিক আছে। তো দেখো, ক্যান্টারবারি টেলসে আমি যে কয়েকটা ক্যারেক্টার্সের নাম বললাম র্যান্ডমলি, তোমাদের এত বিস্তারিত জানার দরকার নেই, সেজন্য অল্প কিছু বললাম, তাই মনে হয় বিস্তারিত হয়ে গেছে। তো এই ক্যারেক্টার্সগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে উনি যে স্টোরিটা আমাদের বর্ণনা করেছে, এই স্টোরির মধ্যে কিন্তু মোটামুটি সমস্ত স্তরের বাজে মানুষ, কিন্তু একটা ভালো মানুষ আছে, ভালো মানুষ খুবই কম দুনিয়াতে। তো এদের কিন্তু বর্ণনা উনি খুব সুন্দর করে দিয়েছেন, যে কারণে উনার এই ক্যান্টারবারি টেলসটা একটা মাস্টারপিস হয়েছে, কারণ বিভিন্ন রকম মানুষের বর্ণনা, ঠিক আছে। এবং এখানে আমরা বিভিন্ন রকম মানুষের চরিত্র প্রকাশ পাই, যেগুলো
অলমোস্ট রিয়েলিস্টিক, অনেকটাই রিয়েলিস্টিক, এবং উনি আসলে বিষয়গুলোকে রিয়েলিস্টিকভাবেই দিয়েছে। যদি তোমরা এগুলো লাইন বাই লাইন পড়তে তাহলে বুঝতে পারবে যে জিনিসগুলো আসলে কত অসাধারণ ছিল। এবার আমরা নান প্রিস্টেল সম্পর্কে একটু সংক্ষেপে বলবো। দ্য নানস প্রিস্টেল যদিও মনে হচ্ছে নান এবং প্রিস্টের গল্প, আসলে এখানে দুইটা জিনিসের গল্প ছিল। একটা হচ্ছে চ্যান্টিক্লার, CHANTICLER, চ্যান্টিক্লার দ্য হিরো, আর একটা হচ্ছে পার্টিলট, PARTILOTTE, পার্টিলট। এটা হচ্ছে আমাদের হিরো আর এই হচ্ছে আমাদের হিরোইন, ঠিক আছে? তো এই হিরোটা কে ছিল জানো? এই ছিল হচ্ছে একটা মোরগ। পার্টিলট কে ছিল একটা মুরগি। অর্থাৎ একটা মোরগ আর মুরগি একজন গৃহিণীর খামারে বাস করে, তাদের লাইফ নিয়ে বর্ণনা করছে। যেমন এই মোরগ মুরগির সাথে প্রতিদিন ঝামেলা হয়, এই মোরগের একদিন পেটে অম্বল হয়েছে, গ্যাস হয়েছে, তখন কি করছে, পার্টিলট গিয়ে তাকে বলছে যে মোরগ হচ্ছে বাজে স্বপ্ন দেখছে, দেখার পরে বলছে যে আমার কেমন কেমন যিনি গড়গড় করতেছিল ঘুমের মধ্যে। পার্টিলট তার ওয়াইফ মুরগি তাকে ডেকে তুলে, গল্পটা অসাধারণ সুন্দর, যদিও আমি ফান করে বলছি। তো ওঠার পরে বলে যে আমি একটা খুবই দুঃস্বপ্ন দেখছি, কেউ আমাকে মেরে ফেলতেছে, আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তখন পার্টিলট বলে না, তুমি কি উল্টাপাল্টা খাইছো, তোমার গ্যাস হয়েছে, মানে নর্মালি একটা ওয়াইফ যেরকম বলে আর কি। তো এখানে এই মোরগ মুরগি প্রেজেন্ট করার মাধ্যমে উনি কিন্তু একটা একটা টিপিক্যাল হাজব্যান্ড ওয়াইফের কাপলকে দেখানো হয়েছে। তারপর ওদের মধ্যে ঝামেলা টামেলা হয়। পার্টিলট বলে যে না, স্বপ্নের অনেক গুরুত্ব আছে, এই সেই দুনিয়ার তাৎপর্য বোঝায় স্বপ্নের কত গুরুত্ব। পার্টিলট বলে যে না, তোমার গ্যাস হয়েছে, তোমার গ্যাসের ওষুধ খেতেই হবে, ঠিক আছে? তখন চ্যান্টিক্লার গ্যাসের ওষুধ খায় না। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, পার্টিলটকে লেখা ছিল বইয়ের মধ্যে এরকম যে পার্টিলট ইজ হিজ ওয়ান অফ ফেভারিট ওয়াইফস, মানে চ্যান্টিক্লারের হচ্ছে 7 জন ওয়াইফ আছে, তার মধ্যে একজন হচ্ছে পার্টিলট হচ্ছে সবচেয়ে সুন্দর এবং ফেমাস, ওর পছন্দের আর কি। তো এটার আমরা বিস্তারিত যাব না, এটা হচ্ছে মোটামুটি একটু কমিক্যাল ক্যারেক্টার্স আর কি। আমরা যখন প্রশ্ন করবো তখন বিস্তারিত জানবো যে উনি প্রথম তৎকালীন কবিতার মধ্যে এই কমেডি বা ফান জিনিসটাকে নিয়ে আসে। এত প্রথমে কেউ এগুলা করে নাই, তাহলে কতগুলো জিনিসের উনি কিন্তু শুরুর দিকের মানুষ, এই জন্য ওনাকে কিন্তু ফাদার অফ প্রোজো বলা হয়। এবং এই বিভিন্ন রকম মানুষজনের বর্ণনা, একটা শিয়াল ছিল, শিয়ালের নাম হচ্ছে স্যার রাসেল, শিয়ালের নাম স্যার রাসেল, চিন্তা করো। সেই শিয়ালটাই হচ্ছে চ্যান্টিক্লারকে ধরে নিয়ে যায়। আচ্ছা, এবার আমরা প্রশ্ন লেখার ক্ষেত্রে কিছু টার্ম ব্যবহার করবো, সেটা সম্পর্কে আমি একটুখানি লিখে, আমরা একেবারে ভিডিও শেষে চলে এসেছি। জন ডার্ট নামক একজন মানুষ, উনি চসারকে বলেছেন ফাদার অফ ভার্স। ভার্স কি? ভার্স মানে হচ্ছে কাব্য বা কবিতার লাইন, স্তবককে বলা হয় ভার্স। তো ফাদার অফ ভার্স উনি বলেছেন হচ্ছে একটা কবিতা ছিল হচ্ছে ওয়েস্টমিনস্টার অ্যাবে, লেখাকার জন ডার্টের। কবিতার নাম মনে থাকলে নাই, জন ডার্ট মনে থাকলেই চলবে। জন ডার্ট কল্ড চসার দ্য ফাদার অফ ভার্স বা ফাদার অফ ভার্স। এটাকে কিন্তু অফকোর্স এভাবে কোটেশন মার্কসের মধ্যে লিখতে হবে, কারণ এটা আমরা বলি না, এটা বলছে জন ডার্ট। ম্যাথিউ আর্নল্ড আমাদের বিখ্যাত একজন কবি, উনি কি বলছে দেখো, উইথ হিম ইজ বোর্ন আওয়ার রিয়েল পোয়েট্রি। চসারের হাত ধরে আমাদের রিয়েল পোয়েট্রির জন্ম হয়েছে, বাস্তব আসল কবিতার জন্ম হয়েছে। তো এই দুটো হচ্ছে আমাদের কোটেশনস। খুব বেশি কোটেশনস দেওয়ার প্রয়োজন নেই এই সমস্ত টেক্সটে। তো আমরা চাইলে কিন্তু কোটেশনসগুলো, গাইডের যদি 5টা কোটেশন থাকে, তোমরা চেষ্টা করবে 2 বা 3টে দেওয়ার জন্য অফকোর্স। যদি নাও থাকে, চেষ্টা করবে 2-1টা খুঁজে বের করা। অন্য প্রশ্ন থেকে যদি সামঞ্জস্যপূর্ণ মনে হয় তাহলে কিন্তু কোটেশনসগুলো দিয়ে দেবে। তো ভিডিওটা আশা করি তোমাদের জন্য ভালো হেল্পফুল হবে। এইজ অফ চসার নিয়ে আমাদের এটা ছিল হচ্ছে 3rd ক্লাস। এখান থেকে আমাদের ভিডিও প্রশ্ন পাবো, এবং এই স্টোরি থেকে তোমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো, আমি বলবো যে পরীক্ষার মধ্যে পারলে আরও 1-2 করে শুনবে, ঠিক আছে? আর তোমাদের এই কোর্সটা সম্পর্কে যদিও বলিনি, পড়াই থেকে আমি এই কোর্সটা নিয়ে এসেছি। পরবর্তী আরও বেশ কিছু কোর্স পাবে, নামে মাত্র মূল্যে আমি রাখার চেষ্টা করব, সবচেয়ে কম মূল্যে। তো ভালো থেকো, আর বন্ধুদেরকে জানাইও শুধু নিজে ভালো রেজাল্ট করবে এরকমটা না, বন্ধুদেরও ভালো রেজাল্ট করার ক্ষেত্রে হেল্প করবে। যারা সবাইকে হেল্প করে, তাদের মন বড়, তাদেরকে কিন্তু একটা ভালো পর্যায়ে তারা আসলে যেতে পারে ইনশাল্লাহ। যাই হোক, হয়তো বা তোমরাও যেতে পারবে। তো আজকের ভিডিও পর্যন্তই। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, তোমরা পড়াই থেকে বিভিন্ন কোর্স কিনে নিতে পারো। পড়াই এটা হচ্ছে ক্লাস বা লার্নিং একটা ক্লাস প্ল্যাটফর্ম। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।